সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে যে কজন প্রকৃত হিরোর আবির্ভাব ঘটেছিল তার মধ্যে অন্যতম হচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। যদিও কাদের সিদ্দিকীর এই বঙ্গবীর উপাধি নিয়ে কারো কারো আপত্তি রয়েছে, তারপরও এদেশের মানুষের কাছে কিন্তু তিনি বঙ্গবীর হিসেবেই পরিচিত। এই বঙ্গবীর উপাধি নিয়ে সম্প্রতি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক ধরনের আপত্তি করেছেন। কি ধরনের আপত্তি করেছেন আসুন তা আমরা একটু দেখে আসি। আপনি দেখেন ৭৫-এর পরে পুরো আমাদের সীমান্ত জুড়ে ভারত ফোর্স লাগায় দিয়েছে এই সকল কাদের সিদ্দিকী, এটা আপাদমস্তক দেশের শত্রু, এ নাকি বঙ্গবীর, এটা ভুয়া বঙ্গবীর। বঙ্গবীর তো ওসমানী, একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজের দিয়ে বলতেছে আমি বঙ্গবীর। এটা রাষ্ট্র অলরেডি ওসমানীকে দিয়ে দিচ্ছে। তো সেই লোক হাজার হাজার লোক ট্রেনিং নিয়ে ভারতের অস্ত্রে আমার পুরো সীমান্তকে অস্থির করে ফেলেছে। ব্যারিস্টার ফুয়াদ এখানে বঙ্গবীর উপাধি নিয়ে যে কথাটি বলেছেন তার মধ্যে একটি বিষয় খুবই যৌক্তিক, কিন্তু অপর বিষয়টি আমার কাছে যৌক্তিক মনে হয়নি। কাদের সিদ্দিকী যদি নিজেই নিজেকে বঙ্গবীর উপাধি দিয়ে থাকেন এবং এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে ব্যারিস্টার ফুয়াদের এই সংক্রান্ত কথাটিকে আমি সমর্থন করছি। কিন্তু তিনি যে আরেকটি কথা বলেছেন, বঙ্গবীর উপাধি এমএজি ওসমানীকে দেওয়া হয়েছে, এটি কেবল তার, এখানে আমি দ্বিমত পোষণ করছি। কারণ একই খেতাব সাধারণত একজন ব্যক্তিকে দেওয়া হয় না। যেমন আমাদের বীর শ্রেষ্ঠের সংখ্যা হচ্ছে ৭ জন, বীরোত্তমের সংখ্যা আরো বেশি। একইভাবে একজনের বেশি বঙ্গবীর উপাধি গ্রহণ করতে পারবে না বা একজনের বেশি কাউকে বঙ্গবীর উপাধি দেয়া যাবে না, এই বিষয়টির সাথে আমি একমত হতে পারছি না। যাই হোক, আমরা যা বলছিলাম, এই যে বাংলাদেশের রাজনীতির একজন রিয়াল হিরো, তিনি নানান সময় নানান ধরনের বিতর্কিত কাজ করলেও তার প্রতি কিন্তু এদেশের সাধারণ মানুষের এক ধরনের শ্রদ্ধাবোধ ছিল। আমরা পরবর্তী সময় দেখেছি এই কাদের সিদ্দিকী আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তিনি তার স্বভাবজাত অহংকার, অতিরিক্ত লোভ এবং দাম্ভিকতার কারণে সেই অবস্থানটি ধরে রাখতে পারেননি। তিনি সংসদ সদস্য হওয়ার পর টাঙ্গাইলের জনজীবনে যে ব্যাপক ত্রাসের সৃষ্টি করেছিলেন, যেভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছিলেন, তাতে করে সাধারণ মানুষ খুবই আশাহত হয়েছিল। তাদের চোখের এতদিনের জাতীয় বীর হঠাৎ করে কেন যেন ভিলেনে পরিণত হয়ে গেল। আল্লাহর বিশেষ রহমত, অতি অল্প সময়ের মধ্যেই শেখ হাসিনার সাথে তার বিরোধ তৈরি হয় এবং সেই বিরোধের কারণে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং সেই পদত্যাগের কারণে সঙ্গতভাবেই তার সংসদ সদস্য পদে চলে যায় এবং এই কারণে টাঙ্গাইলের মানুষ হাত ছেড়ে বাঁচে। প্রিয় দর্শক, তখন তিনি অ্যাডভোকেট ফজলুর রহমান, যাকে আপনারা ইদানিং অনেকেই ফজু পাগলা বলে অভিহিত করেন, তাকে নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। তিনি তার প্রতীক হিসাবে গলায় গামছা জড়ান। এরপর নানা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষের কাছে তার যে হিপোক্রেসি, তার যে ভণ্ডামি, সেটি স্পষ্ট হতে শুরু করে। তিনি একজন আলোচিত বীর মুক্তিযোদ্ধা হয়েও জামাতে ইসলামীর যে টেলিভিশন, সেই দিগন্ত টেলিভিশনের টক শোতে যেতে শুরু করেন। জামাতে ইসলামীর যে পত্রিকা নয়া দিগন্ত, সেই নয়া দিগন্তে নিয়মিত কলাম লেখা শুরু করেন। এই সময় থেকে মানুষের চোখে তিনি ধীরে ধীরে হিরো থেকে জিরো হতে থাকেন। এই যে ভণ্ডামি, এই ভণ্ডামির মুখোশ কিন্তু একেবারেই উন্মোচিত হয়ে যায় ২০২৪ সালে নির্বাচনের পূর্বে।
যখন তিনি তার আগের অবস্থানকে ভুল দাবি করে তা থেকে 180 ডিগ্রি ঘুরে যান, তখনই তার প্রতি মানুষের যে ন্যূনতম আস্থাটুকু ছিল সেটুকু বিনষ্ট হয়ে যায়। তার যে কোনো বক্তব্যের নিচেই তখন যে ধরনের মন্তব্য আমরা দেখতাম, মানুষ তাকে নিয়ে যে ধরনের ট্রল করত, তা থেকেই প্রতীয়মান হয় যে মানুষের কাছে তখন তিনি আর হিরো ছিলেন না, সেই হিরো থেকে তিনি একেবারেই জিরো হয়ে গিয়েছিলেন। এভাবেই তার দিন চলছিল। সম্ভবত এর মধ্য দিয়েই তার জীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার যেন নতুন এক সম্ভাবনা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানি ভারত তাদের দেশে এদেশের যে মানুষগুলোকে লালন পালন করে তা এমনিতে করে না, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করে। কাদের সিদ্দিককে লালন পালন করার পেছনে তাদের নিশ্চয়ই একটি উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্য ছিল এদেশে ফিরে এসে কাদের সিদ্দিকী তাদের যে স্বার্থ সেটি হাসিলের ক্ষেত্রে সহায়তা করবেন। কিন্তু আগেই বলেছি, নিজের ব্যক্তিগত অতিরিক্ত লোভ, অতিরিক্ত আত্মহংকার এবং তথাকথিত স্বাধীনচেতা মনোবৃত্তির জন্য ভারতের সে আশা কাদের সিদ্দিকী পূরণ করতে পারেননি। তিনি এদেশে এসে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য ভারতীয় যে প্রধান এজেন্ট ছিলেন শেখ হাসিনা, তার সাথে এক ধরনের বিরোধে জড়িয়ে পড়েন এবং সেই বিরোধের কারণেই আওয়ামী লীগ থেকে তাকে সরে আসতে হয়, সরে এসে একটি নতুন দল গঠন করতে হয়। সে কারণে তার সংসদ সদস্য পদও চলে যায়। তার পথ চলা শুরু হয় ভারতের যে রাস্তা, সেই রাস্তা থেকে একটু অন্য রাস্তায়। শেখ হাসিনার সাথে দ্বন্দ্বে জড়িয়ে তিনি যে অবিশ্বাস তৈরি করেছেন, তার ফলে ভারত তাকে আর আগের মতো বিশ্বাস করে না। তিনি যেমন বিপদে পড়লে শেখ হাসিনার দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছেন, তেমনি শেখ হাসিনা যখন বেকায়দায় পড়েছে তখন ভারতীয় গোয়েন্দা সংস্থাও তার দ্বারস্থ হয়েছেন। ছাই ফেলতে ভাঙা কুলাকে কাজে লাগানোর মতো তাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। এই সুযোগে কাদের সিদ্দিকী চাইছেন নিজেকে আবার গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে। এই সংকটকালীন সময়ে ভারতও হয়তো চাইবে তাকে কাজে লাগাতে। সম্ভবত এ কারণেই কাদের সিদ্দিকী আবার সরব হয়ে উঠেছেন। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি কি ধরনের শঠতার আশ্রয় নিয়েছেন, কি ধরনের ভণ্ডামি করছেন, প্রিয় দর্শক আসুন তা নিয়ে আমরা একটু কথা বলি। সেই কথা বলার শুরুতেই আমরা তার ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি। আসবার সময় দেখলাম বঙ্গবন্ধুর স্ট্যাচু বানিয়েছিল, স্ট্যাচু না, একটা ছবি বানিয়েছে, সেটা ভাঙছে। সব ভেঙে ফেলুক, কিচ্ছু নাই, কিচ্ছু আপত্তি নাই। বঙ্গবন্ধুকে কেউ ভাঙতে পারবে না, মুছতে পারবে না। প্রিয় দর্শক, এখানে তিনি যে কথাটি বলেছেন সেটি একেবারেই সত্য। যারা বঙ্গবন্ধুর মুরাল বা প্রতিকৃতি ভেঙেছে তাদের বক্তব্য তো একই রকম, যে বঙ্গবন্ধু সবার হৃদয়ে থাকুক, কেন দেশের অর্থ অপচয় করে যত্রতত্র তার মুরাল তৈরি করতে হবে। প্রিয় দর্শক আসুন এরপর তিনি কি বলেছেন তা আমরা একটু শুনে আসি। মুক্তিযুদ্ধকে কেউ ভাঙতে পারবে না, মুছতে পারবে না। স্বাধীনতা কেউ ভাঙতে পারবে না, মুছতে পারবে না। তাই স্বাধীনতা অক্ষয় অমর। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তিনি চমক সৃষ্টি করার জন্য কি ধরনের অযৌক্তিক কথা বলছেন। মুক্তিযুদ্ধ কি কোনো ভাঙার জিনিস? স্বাধীনতা কি কোনো ভাঙার জিনিস? স্বাধীনতা কেউ না কেউ হরণ করতে পারে, স্বাধীনতাকে কেউ না কেউ অর্থহীন করে দিতে পারে। আমরা তো স্বাধীনতার পর সেই জিনিসটি দেখেছি, স্বাধীনতাকে কিভাবে দিনের পর দিন অর্থহীন করে তোলা হয়েছে, স্বাধীনতাকে কিভাবে একটি গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, কিভাবে সাধারণ মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, কিভাবে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করা হয়েছে। যদিও কাদের সিদ্দিকী সেই অপশক্তিরই একজন সহায়ক। কাদের সিদ্দিকী হয়তো নিজেই জানেন না তিনি সেই শক্তিরই অংশ, যে শক্তি আমাদের স্বাধীনতাকে অর্থহীন করে তুলছে, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা করছে, যে শক্তি মুক্তিযোদ্ধাকে তার মর্যাদার অবস্থান থেকে নিয়ে একটি বাণিজ্যিক উপাদানে পরিণত করেছে। প্রিয় দর্শক আসুন কাদের সিদ্দিকী আর কি বলেছেন আমরা তা একটু শুনে আসি। স্বাধীনতা অক্ষয় অমর, বঙ্গবন্ধু তেমনি অক্ষয় অমর। প্রিয় দর্শক লক্ষ্য করলেন কাদের সিদ্দিকী কি ধরনের মূর্খতার পরিচয় দিয়েছেন। তিনি স্বাধীনতাকে অক্ষয় অমর বলেছেন। তিনি কি
আন্তর্জাতিক ইতিহাস জানেন না? কিভাবে এক একটি দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে? তিনি কি পলাশী প্রান্তরের ঘটনা জানেন না? মীর জাফরদের বিশ্বাসঘাতকতার জন্য কিভাবে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল? এখনো আমাদের দেশে যেসব মীর জাফররা রয়েছেন তাদের কারণে যে কোনো সময় আমাদের দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে। এটি এমন কোনো পাহাড় বা সমুদ্র নয় যে এত সহজে সেটি বিপন্ন হবে না। তিনি তার এই বক্তব্যে বঙ্গবন্ধুকে স্বাধীনতার সমার্থক করে তুলেছেন। এটি হচ্ছে আমাদের জাতীয় ট্র্যাজেডি। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ যে স্বাধীন হয়েছে সেখানে কি একজন করে বঙ্গবন্ধু রয়েছে? যে দেশে বঙ্গবন্ধু নেই সে দেশ কি স্বাধীন হয়নি? যে জাতির মধ্যে বঙ্গবন্ধু নেই সে জাতি কি স্বাধীন হয়নি? এই যে মূর্খের মতো কথা বলা, এই ধরনের কথা বলেই এদেশের সরলমনা সাধারণ মানুষদের আবেগকে নিয়ন্ত্রণ করে এরা রাজনীতি করে, মানুষকে বিভ্রান্ত করে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর অবস্থানে থাকবেন, স্বাধীনতা স্বাধীনতার অবস্থান থাকবেন। দুটি কখনোই কোনোভাবেই এক না। এটি তাদের কাছে এক যারা সত্যিকারের অর্থে জ্ঞান পাপী বা মূর্খ। প্রিয় দর্শক, আসুন কাদের সিদ্দিকী এরপর কি বলেছেন আমরা তা একটু শুনে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, মৌলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তিনি কি ধরনের ভণ্ডামির আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগকে এখন ঠেলে দিচ্ছেন মৌলানা ভাসানীর কাছে। আওয়ামী লীগ কি মৌলানা ভাসানীর জন্মদিন পালন করে? আওয়ামী লীগ কি মৌলানা ভাসানীর মৃত্যু দিবস পালন করে? আওয়ামী লীগ কি মৌলানা ভাসানীর নাম উচ্চারণ করে? আওয়ামী লীগ কি মৌলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে? এখন সংকটে পড়লেই তাকে ব্যবহার করে আওয়ামী লীগকে উদ্ধার করার কাদের সিদ্দিকীর এই যে ভণ্ডামি, এটি বোঝার মতো যথেষ্ট সক্ষমতা এখন এদেশের মানুষের হয়েছে। প্রিয় দর্শক, আসুন তিনি আর কি বলেছেন আমরা তা একটু শুনে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। কি হাস্যকর বিষয়, তিনি বলেছেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। আরে আওয়ামী লীগকেই তো নিষিদ্ধ করা হয়নি, নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমকে। বঙ্গবন্ধুর কোন আওয়ামী লীগ? বঙ্গবন্ধু তো তার জীবদ্দশায় আওয়ামী লীগকে দেশে কবর দিয়ে গেছেন। তিনি তো প্রতিষ্ঠা করেছেন বাকশাল। আওয়ামী লীগকে তো বঙ্গবন্ধু নিজে নিষিদ্ধ করেছেন। তিনি সেই আওয়ামী লীগকে দেশে কবর দিয়েছেন, কবর দিয়ে সেই কবরের উপরে নির্মাণ করেছেন বাকশালের সৌধ। তাহলে আপনি কি বলছেন? লোকজনকে কি বোঝানোর চেষ্টা করছেন? মানুষকে কেন আপনারা এত বোকা ভাবেন? এ ধরনের সঠতা ভণ্ডামি ত্যাগ করার সময় কিন্তু চলে এসেছে। এটি তথ্য প্রযুক্তির যুগ, সেই তথ্যবিহীন অন্ধকার যুগ নয়। মানুষকে আপনি যা বোঝাবেন তাই বুঝবে। প্রিয় দর্শক, আসুন কাদের সিদ্দিকী আর কি বলেছেন আমরা তা একটু শুনে আসি। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না, আর নিষিদ্ধ আইনের দ্বারা হতে পারে, মানুষের অন্তরের দ্বারা না। হ্যাঁ, এটি একটি ভালো কথা বলেছেন। নিষিদ্ধ আইনের দ্বারা হতে পারে, মানুষের অন্তরের থেকে না। হ্যাঁ, নাৎসি পার্টির বিষয় মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়নি। হিটলার মানুষের হৃদয় থেকে নিষিদ্ধ হয়নি। হিটলারকে নিয়ে মানুষ চিন্তা করতে পারে, মুসোলিনিকে নিয়ে মানুষ চিন্তা করতে পারে, মানুষ বাকশাল নিয়েও চিন্তা করতে পারে, মানুষ রক্ষী বাহিনী নিয়েও চিন্তা করতে পারে। এদেশের মানুষের চিন্তার জগৎ এবং আলোচনার জগৎ থেকে রক্ষী বাহিনী মুছে যায়নি, হিটলার মুছে যায়নি, মুসোলিনি মুছে যায়নি। একইভাবে মানুষ কিন্তু হাজী মহসিনকেও মনে রেখেছেন, হাজী শরীয়তুল্লাহকেও মনে রেখেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা কাদের সিদ্দিকীর আরো কিছু কথা শুনে আসি। আমি সবাইকে বলবো, স্বাধীনতা আমাদের, স্বাধীনতা বাংলাদেশের। স্বাধীনতা আওয়ামী লীগেরও না, স্বাধীনতা বিএনপিরও না, স্বাধীনতা অধ্যাপক ইউনূসেরও না, স্বাধীনতা এনসিপি না কি বলছে তাদেরও না। স্বাধীনতা এ দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন তিনি কি উদ্ভট কথা বলছেন। তিনি বলেছেন স্বাধীনতা আমাদের, আবার বলছেন স্বাধীনতা আওয়ামী লীগের না, স্বাধীনতা বিএনপির না, স্বাধীনতা ডক্টর ইউনূসের না, স্বাধীনতা এনসিপির না। তাহলে আমরা কারা? এই আমরাকে তিনি একাই বা তার দল? এটা কোন ধরনের মূর্খতা? আওয়ামী লীগ যারা করে তারা তো এদেশেরই মানুষ, বিএনপি যারা করে তারা তো এদেশেরই মানুষ, ডক্টর ইউনূস তো এদেশেরই মানুষ, এনসিপির সদস্যরা তো এদেশেরই মানুষ। যদি এদেশ স্বাধীন হয়, যদি আমরা স্বাধীন হয়, তাহলে বিএনপি কেন স্বাধীন হবে না? আওয়ামী লীগ কেন স্বাধীন হবে না? এনসিপি কেন স্বাধীন হবে না? ডক্টর কেন স্বাধীন হবে না? এই ব্যাখ্যা কি তিনি দিতে পারবেন? তিনি এসব কি শিখাচ্ছেন আমাদেরকে? কি জ্ঞান বিতরণ করে? তার কাছ থেকে জ্ঞান নিয়ে কি আওয়ামী লীগকে চলতে হবে, বিএনপিকে চলতে হবে, ডক্টর ইউনূসকে চলতে হবে, এনসিপিকে চলতে হবে? তিনি কি নিজেকে সবার ঊর্ধ্বে মনে করেন? কথায় আছে,
গায়ে মানে না আপনি মুরল। এই কাদের সিদ্দিকের অবস্থা হচ্ছে অনেকটা সেরকম। তিনি যেভাবে উপদেশ বিতরণ করেন, তিনি যেভাবে যুক্তি তুলে ধরেন, মনে করেন তার এই যুক্তি বা উপদেশ নিয়ে বোধহয় এদেশের মানুষ চলবে। এদেশের মানুষ যে কতটা এগিয়ে গেছে তা হয়তো তিনি আজও উপলব্ধি করতে পারেননি। প্রিয় দর্শক, আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমালোচকদের সম্মান করতে না পারবো, আমাদের বিরোধীদেরকে সম্মান করতে না পারবো, সম্মান দিয়ে কথা বলতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা বড় জাতি, সুসভ্য জাতি এ পরিচয় দিতে পারবো না। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন তিনি মানুষকে উপদেশ দিচ্ছেন অন্যকে সম্মান করতে হবে, বিরোধীদের সম্মান করতে হবে। যদি আমরা তা করতে না পারি তাহলে আমরা বড় জাতি বা সুসভ্য জাতি হতে পারবো না। অথচ এনসিপি সম্পর্কে তিনি কি বলছেন, কি রকম সম্মান দিয়ে তাদেরকে কথা বলছেন, আসুন আবারও আমরা সেই অংশটি একটু শুনে আসি। স্বাধীনতা এনসিপি নাকি বলছে, তাদেরও না। প্রিয় দর্শক, এখন আপনারাই বলুন, যে কথায় কথায় অন্যকে সহনশীল হতে উপদেশ দেয়, ক্ষমাশীল হতে উপদেশ দেয়, মহৎ হওয়ার জন্য উপদেশ দেয়, অন্যকে সম্মান করার জন্য উপদেশ দেয়, তিনি যদি যখন তখন যাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, যাকে তাকে অপমান করেন, সবার উপরে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাহলে তাকে আমরা ভণ্ড বা হিপোক্রেট না বলে কি বলতে পারি? প্রিয় দর্শক, কাদের সিদ্দিকী যে কত বড় হিপোক্রেট, কত বড় ভণ্ড, আসুন তার একটি সুস্পষ্ট প্রমাণ আমরা দেখে আসি। চোরকে, ডাকাতকেও ইচ্ছে হলো মেরে ফেললাম, এটা চলবে না, তাকে আইনের আশ্রয় দিতে হবে। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন তিনি বলছেন চোরকে, ডাকাতকে ইচ্ছে হলে মেরে ফেললাম, এটা চলবে না, তাকেও আইনের আশ্রয় নিতে দিতে হবে। এখন এই ভণ্ড কাদের সিদ্দিকের কাছে আমাদের প্রশ্ন, আপনি কি করেছিলেন? আপনি কি মানুষের জন্য সেই সুযোগ রেখেছিলেন, না ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে হত্যা করেছিলেন? প্রিয় দর্শক, আসুন সে সংক্রান্ত একটি চিত্র এবং তথ্য আমরা দেখে আসি। 1971 সালের 18 ডিসেম্বর, অর্থাৎ বিজয়ের একদিন পরে কাদের সিদ্দিকী ও তার দল 4 জন যুবককে ধরে আনে ঢাকার আউটার স্টেডিয়ামে। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। কাদের সিদ্দিকী ও তার দল বিদেশি সাংবাদিক ও ক্যামেরার সামনে তাদেরকে আধ ঘন্টা ধরে পেটায়। তারপর কাদের সিদ্দিকী ব্যানর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে মেরে ফেলে। তার কিছুদিন পরেই শেখ মুজিব প্রকাশ্য জনসভায় কাদের সিদ্দিকীকে বলেন, কাদের, তুই 4 জনকে মেরেছিস, 400 লোক মারলেও আমি তোকে কিছুই বলতাম না। প্রিয় দর্শক, আপনারা কি দেখলেন যে এই কাদের সিদ্দিকী প্রকাশ্য দিবালোকে স্টেডিয়ামের মধ্যে অসংখ্য মানুষের সামনে ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কয়েকজন মানুষকে হত্যা করেছেন। সেই তিনি যদি এখন বলেন চোর ডাকাতকে যখন তখন ইচ্ছে হলো মেরে ফেলা যাবে না, তাদেরকে আইনের আশ্রয় নিতে দিতে হবে, কথাটি অবশ্যই ভালো, কিন্তু তিনি কি তার ব্যক্তি জীবনে এটা লালন করেন, পালন করেন? তিনি যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখন টাঙ্গাইলে কি পরিস্থিতি করেছেন সেটিকে তিনি ভুলে গেছেন? প্রিয় দর্শক, আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি। আজকে ছোট ছোট বাচ্চারা বড় বড় নেতাদের যেভাবে তাচ্ছিল্য করে কথা বলেন, এটা তাদেরকেও শুনতে হবে। সেই জন্য এখনই ফিরে আসা উচিত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তিনি যে অভিযোগটি করছেন, এই অভিযোগটি কিন্তু আংশিক সত্য। কিছু কিছু তরুণ নেতা তারা সিনিয়রদের সম্পর্কে এমন সব কথা বলেন যা সত্যি অগ্রহণযোগ্য। এক্ষেত্রে তার এই উপদেশকে আমি সাধুবাদ জানাই, কিন্তু তিনি নিজে ব্যক্তি জীবনে সেটি কতটা মেনে চলেন? প্রবাদ রয়েছে, আপনি আচরি ধর্ম পরকে শেখাও। তিনি নিজে
কতটা অন্য মানুষদের সম্মান দিয়ে কথা বলেন, সিনিয়র নেতাদের কতটা সম্মান দেন। এদেশের রাজনীতিতে তিনি যতটা অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মান করে কথা বলেন, সেরকম রাজনীতিবিদ কি এদেশে আর দ্বিতীয়জন কেউ রয়েছে? অথচ তিনি আয়নায় নিজের চেহারা না দেখে সম্ভবত এনসিপিকে এই জন্য দোষারোপ করছেন। হ্যাঁ, এনসিপির কিছু কিছু নেতার আচরণ হয়তো বেয়াদবের মতো, অথবা তারা অনেক সময় বড়দের সম্মান করে কথা বলেন না, কিন্তু তার মানে তো এই নয় যে তাদের সবাই এরকম। সব তরুণ নেতৃত্বই এই ধরনের বেয়াদবি করে, বড়দের অসম্মান করে। বরং কোনো কোনো নেতা বড়দের এতটাই সম্মান করে এবং এতটা শ্রদ্ধা করে এই কথা বলে, যেটি আমরা বড় রাজনীতিবিদদের মধ্যে খুব একটা দেখি না। প্রিয় দর্শক, আসুন আমরা তার আরো কিছু কথা শুনে আসি। শেখ হাসিনার পতন, ন্যায়ের কাছে অন্যায়ের পতন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তিনি অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন শেখ হাসিনার পতন, ন্যায়ের কাছে অন্যায়ের পতন। আমরা যদি তাকে প্রশ্ন করি, আপনি যে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে টিকে থাকতে পারেননি, সেখান থেকে আপনার যে পতন হয়েছিল, সেটি কি ন্যায়ের কাছে অন্যায়ের পতন ছিল না? সেটিকে আপনি কখনো স্বীকার করেছেন? সেটির জন্য কি কারো কাছে কখনো ক্ষমা চেয়েছেন? সেটির জন্য আপনি কি এখনো কোনো দায় স্বীকার করবেন না? প্রিয় দর্শক, আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি। শেখ হাসিনার পতনে রাজনৈতিক দলের শ্রম আছে, ঘাম আছে। শেখ হাসিনার পতনে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের ভূমিকা আছে, কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে। প্রিয় দর্শক, আপনার লক্ষ্য করলেন শেখ হাসিনার পতনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে অত্যন্ত কৌশলে তিনি তার অবস্থানকে কিভাবে পাকাপোক্ত করেছেন। তিনি সেখানে প্রাধান্য দিয়েছেন রাজনৈতিক দলের শ্রম এবং ঘামকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদেরকে তিনি দ্বিতীয় পর্যায়ে নামিয়ে নিয়েছেন। তিনি অত্যন্ত কৌশলে সামনে নিয়ে এসেছেন ছাত্র জনতাকে এবং সবার উপরে স্থান দিয়েছেন আল্লাহকে। আল্লাহর অবস্থান, এটি কি বলার কোনো প্রয়োজন আছে? এটি তো হচ্ছে ধর্ম নিয়ে এক ধরনের ব্যবসা। জামাত ইসলামী কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে, ব্যবসা করে না। কিন্তু এই কাদের সিদ্দিকীর মতো কিছু কিছু রাজনৈতিক নেতা ধর্ম নিয়ে ব্যবসা করে। যখন যেখানে সুবিধা সেখানে তারা ধর্মকে ব্যবহার করে, সেখানে আল্লাহকে নিয়ে আসে। নিজে যখন অপকর্ম করে বা নিজে যখন অত্যাচার করে, তখন তাদের আল্লাহর কথা মনে থাকে না। তারা যেখানে দুর্বল সেখানেই তারা আল্লাহকে নিয়ে এসে সেটার ব্যালেন্স করার চেষ্টা করে। সবচেয়ে জঘন্য যে কাজটি এখানে কাদের সিদ্দিকী করেছেন, সেটি হচ্ছে 2024 সালের আন্দোলনের সফলতার যে মূল শক্তি, বুক পেতে দেয়া অসংখ্য ছাত্রছাত্রী, তাদেরকে তিনি উপেক্ষা করেছেন। যাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই সরকারের পতন ঘণ্টা বেজেছিল, তাদের কথা তিনি একবার উল্লেখ করেননি। সেই শহীদদের প্রতি তিনি সম্মান জানানো তো দূরের কথা, তাদের স্বীকৃতিটুকু দেওয়ার মতো উদারতা দেখাতে পারেননি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।